নমস্কার, শুনছেন গল্পের চিলেকোঠা। আমি রয়েছি মহাশ্বেতা আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আবারও একটি নতুন ছোট গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমাদের এই অনুষ্ঠান গল্পের চিলেকোঠার গল্প আপনাদের অবশ্যই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অনেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাই আপনাদের কাছে একান্ত নিবেদন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। কমেন্টের মাধ্যমে জানাতেও ভুলবেন না গল্প কেমন লাগছে, আর আপনাদের যদি কোনো গল্প থাকে সেটিও আমাকে পাঠাতে পারেন, আমি সেটি পাঠ করে অবশ্যই শোনাবো। তো চলুন আজকের গল্পে ফিরে যাই। আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা খুনি। এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে বুঝতে পারেনি ওরা। কাউকে না বলে 10 মাইল দূরে পলাশবাড়িতে খেলতে এসেছিল হায়ারে। এখন সাইকেলে উঠে সন্তুর বুক ঢিপ ঢিপ করছে। দীপুর মুখ শুকনো। দিনটাকে যদি হনুমানের মতো আরেকটু ধরে রাখা যেত তাহলে পাই পাই করে ঠিক বাড়ি পৌঁছে যেতে পারত। হাওয়ায় সাইকেল দুটো যেন উড়ছিল। পিচের রাস্তাটা মসৃণ এবং ঢালু, কিন্তু মরাঘাটের মোড় পার হতেই টুপ করে সূর্যটা ডুবে গিয়ে সন্ধেটাকে ছুড়ে দিল চারপাশে। উত্তেজনায় ওরা এতক্ষণ কথা বলছিল না। সামনের রাস্তাটা যখন কালো হয়ে গেল, দুপাশে জঙ্গলের ঝিঝিগুলো যখন একসঙ্গে শব্দ করে উঠল, তখন দীপু বলল, আমি কিছু দেখতে পারছি না রে। সন্তুর কপালে ঘাম, কিন্তু হাত পা ঠান্ডা। ফিসফিসিয়ে বলল, জোরে চালা, এই জঙ্গলে হাতি আছে। ডুয়ার্সের ওদিকটায় হাতির আনাগোনা বেশি। দীপু বলল, তাহলে গান গাইতে গাইতে চল। বলেই দুর্গমগিরি কান্তার মরু গাইতে লাগলো কাপা গলায় চেঁচিয়ে। মাথার ওপরে রাস্তার দুপাশের গাছের ঝাঁকড়া ডাল ছাদের মতো ঝুলে আছে। তার গায়ে বসে থাকা পাখির চিৎকার ওদের গানের শব্দে যেন থেমে গেল আচমকা। অন্ধকারে 3টে শেয়াল একসঙ্গে ডেকে উঠল ঘাবড়ে গিয়ে। বিনাগুড়ির মোড়টা পেরিয়ে গেল সা করে, আর মাইল 4। তারপর কোনো রকমে সাইকেল রেখেই চেঁচিয়ে চেঁচিয়ে পড়া শুরু করে দেবে। একবার পড়তে আরম্ভ করলে বাবা আর কিছু বলবেন না, ওতে নাকি পড়ুয়ার মনোযোগ নষ্ট হয়। কিন্তু তার আগে বাবার মুখোমুখি হলে না বলে সাইকেল নিয়ে সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার জন্য আরও জোরে প্যাডেলে চাপ দিল সন্তু। ওরা যখন আজই অলক্ষ্যে দাঁড়ায়েছে, তারা লাইনটায় পৌঁছেছে, ঠিক তখনই ঘটে গেল ব্যাপারটা। দড়াম করে একটা শব্দ। সন্তুর মনে হলো ও শূন্যে উঠে যাচ্ছে। সাইকেলের সিটটা পায়ের সঙ্গে জড়ানো। তারপরেই দুটো কোনোই আর হাঁটু যেন থেতলে দিল পিচের রাস্তাটা। আর সেই সময়ই গায়ে কাটা দেওয়া আর্তনাদ উঠল অন্ধকার কাঁপিয়ে। ভয়ে ব্যথায় সিটিয়েছিল সন্তু। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। খানিক বাদেই চাপা ডাক এলো, সন্তু, সন্তু, কোথায় তুই? আস্তে আস্তে উঠতে চেষ্টা করল সে। দীপুর গলা, কিন্তু সমস্ত শরীর কাঁপছে ওর, এবং হাতে পায়ে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। দীপুর কিছু হয়নি। বেশ কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসেছে সে। উঠে দাঁড়া, হেভি অ্যাক্সিডেন্ট হয়েছে। তুই কেমন আছিস? কোনো রকমে সোজা হয়ে দাঁড়িয়ে সন্তু বলল, ভালো। সঙ্গে সঙ্গে ও টের পেল দুহাত আর পা দিয়ে কিছু চটচটে জিনিস গড়িয়ে নামছে। রাস্তার একপাশে ওর সাইকেলটা কেমন বেঁকে পড়ে রয়েছে। দীপু সাইকেল থেকে নেমে সেটাকে টানাটানি করতে করতে বলল, হ্যান্ডেলটা ঘুরে গিয়েছে, চালাতে পারবি? জলদি পালানো দরকার, লোকটা বোধহয় মরে গিয়েছে। সঙ্গে সঙ্গে সমস্ত শরীরে কাঁপুনি এলো, এবং এই সময় অন্ধকারেও সন্তু বুঝতে পারল রাস্তার একপাশে ছায়া ছায়া একটা মানুষের শরীর নিথর হয়ে পড়ে রয়েছে। লোকটা অন্ধকারে চুপচাপ আসছিল, আর সে ওকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। দীপুর তাগাদায় ও কোনো রকমে সাইকেল চাপল। হাত পা জ্বলছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, তার মানে কপাল থেকেও রক্ত ঝরছে। সাইকেলের পেছনের চাকা একটু বেঁকে যাওয়ায় ঘসঘস শব্দ হচ্ছে। লোকটার কাছ থেকে পালাতে চাইল ওরা। যদিও মরে গিয়ে থাকে তাহলে পুলিশ নিশ্চয়ই ওকে ধরবে, ফাঁসি কিংবা জেল হয়ে যাবে। সন্তু কি করবে বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, ও মরে গেছে? দূরে আলো দেখা যাচ্ছে এখন। সাইকেলে গুম হয়ে বসে দীপু বলল, একবার ফিরে গিয়ে দেখবি? সন্তুর শরীর ঠান্ডা, ব্যথাগুলো টের পাচ্ছে না। মাথা খারাপ? বইতে পড়িসনি খুনিরা খুনের স্পটে ফিরে যায় বলেই ধরা পড়ে? আমি খুনি নাকি? প্রায় কেঁদে ফেলল সন্তু। পুলিশ তাই বলবে তোর সঙ্গে ছিলাম বলে আমিও বিপদে পড়ব, খুনির হেল্পার, তাই তোর ধরা দেওয়া চলবে না। একটা প্ল্যান করা দরকার। ওরা আলোর কাছাকাছি এসে যেতে দীপু চমকে উঠল। ইস, কি চেহারা করেছিস, এভাবে বাড়িতে ঢুকবি কি করে? সন্তু শুনে কেঁদে ফেলল।
দীপু আবার মাথা কাটালো। বাজারের মধ্যে দিয়ে গেলে সবাই টের পেয়ে যাবে, তার চেয়ে চা বাগানের মধ্যে দিয়ে বোবা কম্পাউন্ডারের কাছে চল, ওষুধ লাগানো দরকার। বোবা কম্পাউন্ডার একলা থাকেন। সন্তুকে দেখে ওষুধ লাগিয়ে একটা কাগজে খসখস করে লিখলেন। কি করে হলো? দীপু গোটা গোটা অক্ষরে পাশে লিখে দিল, গাছ থেকে পড়ে গেছে। এক গাদা ট্যাবলেট নিয়ে ওরা চোরের মতো বাড়ির সামনে এলো। এখনও এদিকে ইলেকট্রিক আসেনি। দীপু অন্ধকার মাঠে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, খবরদার কাউকে কিচ্ছু বলবি না, এখন স্কুল ছুটি, তাই বাঁচোয়া। বাড়ি থেকে একদম বেরোবি না, যা। খবর আমি দিয়ে যাব, এখন আমরা ক্রিমিনাল। ডিটেকটিভ বই সন্তুও পড়ে, বুঝতে অসুবিধে হলো না। বাড়িতে ঢুকতেই মা চিৎকার করে হা হা করে উঠলেন। বাবার চোখ দেখে সন্তু বুঝল, শরীরে ব্যান্ডেজ না থাকলে আজ আড়ং ঘোলাই খেতে হতো। সমস্ত শরীরে ব্যথা, সন্তু ঘুমোতে পারছিল না। লোকটা মরে গেল? ওরা অবশ্য ঘন্টি বাজায়নি, কিন্তু গান গাইছিল তো। শোনেনি লোকটা? সে একটা লোককে খুন করে ফেলল। ইচ্ছে করে করেনি, এটা পুলিশকে কিভাবে বোঝাবে? বাবাকে সত্যি কথা বলে দেবে যদি কিছু ব্যবস্থা হয়। দীপুর উপদেশ মনে পড়ল, আগ বাড়িয়ে ধরা দেবার কোনো মানেই হয় না। এমনও তো হতে পারে লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তায়, তাই যদি হয় রাত্রিরে কোনো ছুটন্ত লরি ওকে চাপা দিয়ে যেতে পারে, অথবা জঙ্গলে জন্তু জানোয়ার খেয়ে ফেলতেও পারে। বাঘ নেই এদিকে, কিন্তু শেয়াল কি মানুষ খায়? নেকড়ে তো আছে। ঘামে শরীর জপজপ হয়ে গেল ওর। সকাল 7টা নাগাদ দীপু এলো। বিজন মাস্টারের কাছে পড়তে যাওয়ার নাম করে বলে গেল কেউ কিছু টের পায়নি। এদিকে শরীরটা ম্যাজ ম্যাজ করছে, কেমন জড়ো জড়ো ভাব। এমন সময় একজন লোক ওকে ডাকতে এলো। বাবা অফিসে চলে গেছেন, মা রান্নাঘরে। সন্তু তাড়াতাড়ি লোকটার কাছে গিয়ে দাঁড়ালো। ওকে কোনোদিন এই ধরনের কোনো লোক খুঁজতে আসেনি কখনো। তাহলে কি সব ধরা পড়ে গেছে? লোকটা বলল, বোবা কম্পাউন্ডার তার খোঁজ করছেন, এখনই যেতে বলেছেন। তার মানে হয়ে গেল। সন্তু ফ্যালফ্যাল করে চারপাশে তাকালো। এই চাপা ফুল মাঠ, চা বাগান, মা বাবা সবাইকে ছেড়ে চলে যেতে হবে তাকে? কাউকে কিছু না বলে লোকটির সঙ্গে হাঁটতে লাগলো সে। কাউকে দেখানোর মতো মুখ আর তার নেই। দীপুকে খবর দেওয়া দরকার। না, ওকে জড়িয়ে আর কি হবে। চা বাগানের মধ্যে দিয়ে বোবা কম্পাউন্ডারের বাড়িতে যেতে হয়। পুলিশের গাড়িটা সামনে নেই কেন? সবাই কি ভেতরে বসে আছে? ও ঢুকলেই ঝাঁপিয়ে পড়ে হাতকড়া পরিয়ে দেবে। তা ওরা ওদের বাড়িতেও আসতে পারত। বোধহয় বোবা কম্পাউন্ডার সাক্ষী চাইছে। সঙ্গের লোকটা ভেতরে ঢুকলো না। সন্তু আড়ষ্ট পায়ে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে প্রথমে বোবা কম্পাউন্ডারকে দেখতে পেল। এক দৃষ্টে চেয়ে আছেন, আর সেই সময় কে যেন তার দিকে ঝাঁপিয়ে পড়ল। ভয়ে আত্মরা হয়েই ছিল। সন্তু দুহাত তুলে সারেন্ডার করতে গেল। সঙ্গে সঙ্গে ও শুনল হাউমাউ করে কে ওর পায়ের সামনে বসে কাঁদছে। প্রচণ্ড বিস্ময়ে সন্তু দেখল কুলি গোছের একটা রোগা লোক দুটো হাত মুখের ওপর জোড়া করে বলল, মাফ कीजिए खोका बाबू, हम थोड़ा बेहोश था, आपको बहुत चोट लगाया हम, माफ कीजिए। হু হু করে কাঁদছিল লোকটা। সন্তু ঘাবড়ে গিয়ে দেখল লোকটার মুখ চোখ ফুলে পেঁপে বিভৎস হয়ে গেছে। চোখ তো ভালো করে দেখাই যাচ্ছে না, জামায় হাতে পায়ে রক্ত শুকিয়ে কালো হয়ে গিয়েছে। এই লোকটাকে সে কাল ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল, অথচ আজও তার কাছে ক্ষমা চাইছে। উল্টে সন্তুর চোখে জল এসে গেল। কোনো রকমে বলল, নেই নেই, হাম আপকো মার ডালা, কসুর মাফ কর দিজিয়ে। লোকটা নাছোড় বান্দা। এমন সময় বোবা কম্পাউন্ডার আঙ্গুল নেড়ে ডাকলেন। কাছে আসতে একটা কাগজ নিয়ে খসখস করে লিখলেন, তুমি মিথ্যেবাদী। কোনো রকমে ঘাড় নাড়ল সন্তু। হ্যাঁ। খুশি হয়ে বোবা কম্পাউন্ডার আবার লিখলেন, কার ক্ষমা চাওয়া উচিত? হাত থেকে পেন্সিলটা নিয়ে বড় বড় করে সন্তু লিখল, আমার। আজকের এই ছোট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতেও ভুলবেন না গল্প কেমন লাগছে এবং কেমন ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন। ধন্যবাদ।